আজকের ভিডিওতে আমরা এমন এক কোষীয় অঙ্গাণুর গঠন ও কাজ নিয়ে আলোচনা করব যে অঙ্গাণুটি একদিকে যেমন খাদ্যকে জারিত করে তার ভেতরে থাকা শক্তির মুক্তি ঘটিয়ে এটিপিতে আবদ্ধ করে কোষকে বেঁচে থাকবার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয়, আবার ওই একই অঙ্গাণুটি অ্যাপোপ্টোসিস বা কোষের পরিকল্পিত মৃত্যু প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কোষের বেঁচে থাকা এবং মৃত্যু সম্পূর্ণ বিপরীতধর্মী এই প্রক্রিয়া দুটির সাথে জড়িত কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়ার গঠন ও কাজ নিয়েই আজকে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা সংক্ষেপে জেনে নেব মাইটোকন্ড্রিয়া দেখতে কেমন হয়। মাইটোকন্ড্রিয়াতে ভিটামিন B2 অর্থাৎ রাইবোফ্লাভিন উপস্থিত থাকে, তাই মাইটোকন্ড্রিয়া দেখতে কিছুটা হলুদ রঙের হয়। হলুদ রঙের হওয়া সত্ত্বেও অণুবীক্ষণের সাহায্যে জীবন্ত কোষে মাইটোকন্ড্রিয়াকে দেখতে পাওয়া যায় না, কারণ মাইটোকন্ড্রিয়ার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অনেক কম হয়। ফলে শুধু রঙের ভিত্তিতে অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলি থেকে এদের পৃথক করে নেওয়া যায় না। জীবন্ত কোষ থেকে কোষকে ইনভিট্রো অবস্থায় অর্থাৎ ল্যাবরেটরি অবস্থায় নিয়ে এসে যদি আমরা তাদের জেনাস গ্রিন বা ফ্লোরোসেন্ট রঞ্জক দিয়ে রঞ্জিত করে নিতে পারি, তবে অণুবীক্ষণের সাহায্যে কোষে মাইটোকন্ড্রিয়াকে সহজেই দেখতে পাওয়া যাবে। যাই হোক, জীবন্ত কোষে একটি মাইটোকন্ড্রিয়া 5 থেকে 10 দিন পর্যন্ত বাঁচতে পারে। আসলে সদ্যজাত একটি মাইটোকন্ড্রিয়া ধীরে ধীরে পরিণত হয়, প্রয়োজনে একটি আরেকটির সঙ্গে জুড়ে যায় বা ফিউশন প্রক্রিয়ায় ফিউজড হয়, অথবা প্রয়োজনে ফিশন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে কোষে নতুন অপত্য মাইটোকন্ড্রিয়া সৃষ্টি করে। পরিণত হওয়া, জুড়ে যাওয়া এবং বিভাজিত হওয়ার এই চক্র অবিরত চলতে থাকায় কোনো একটি নির্দিষ্ট সময়ে অণুবীক্ষণে চোখ রেখে যদি কোষের ভেতরে আমরা লক্ষ্য করি, তবে সেই সময় কোনো একটি নির্দিষ্ট আকার বা আয়তনের নয়, তার বদলে একই সময়ে কোষে বিভিন্ন আকার ও বিভিন্ন আয়তনের মাইটোকন্ড্রিয়া আমরা দেখতে পাবো। কখনো এরা ফিতের মতো দেখতে হয়, কখনো লম্বাটে দণ্ডাকার, আবার কখনো কখনো গোলাকার বা ডিম্বাকার ধরনের দেখতেও হয়। যাই হোক, আমরা জানি যে নিউক্লিয়াস ও প্লাস্টিডের মতো মাইটোকন্ড্রিয়াও দুটো আবরণী পর্দা দ্বারা আবৃত এক ধরনের কোষীয় অঙ্গাণু। মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণীটিকে বহিঃপর্দা বা আউটার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বলা হয়, আর ভেতরে থাকা পর্দাটিকে অন্তঃপর্দা বা ইনার মাইটোকন্ড্রিয়াল মেমব্রেন বলা হয়। কোষকে ঘিরে রাখা কোষ পর্দা ও অন্যান্য কোষীয় অঙ্গাণুগুলি যে ধরনের ফসফোলিপিড ও প্রোটিনের তৈরি আবরণ দ্বারা আবৃত থাকে, মাইটোকন্ড্রিয়ার আবরণী পর্দা দুটিও একই রকম ফসফোলিপিডের দ্বিস্তর এবং তার মধ্যে প্রথিত থাকা বা গেঁথে থাকা বিভিন্ন অন্তঃস্থ প্রোটিন নিয়ে গঠিত হয়। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দাটি কোষের কোষ পর্দার মতোই হয়, যেখানে ফসফোলিপিড এবং প্রোটিন মোটামুটি সমান পরিমাণে থাকে অথবা 40:60 অনুপাতে থাকে। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার ফসফোলিপিড দ্বিস্তরে খুব বেশি প্রোটিন না থাকায় মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দাটি মসৃণ ধরনের দেখতে হয়, যদিও পোরিন নামে অসংখ্য প্রোটিন চ্যানেলের উপস্থিতির জন্য মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দার ভেদ্যতা অনেক বেশি হয়। এছাড়াও মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় বিভিন্ন উৎসেচক, কিছু ট্রান্সপোর্টার ও ট্রান্সলোকেজ প্রোটিনও উপস্থিত থাকে। বোঝাই যাচ্ছে এই বহিঃপর্দাটি মাইটোকন্ড্রিয়াকে সাইটোপ্লাজম থেকে পৃথক করে রাখে। আবার মাইটোকন্ড্রিয়ার এই বহিঃপর্দাই বিশেষ কিছু কোষীয় অঙ্গাণুর আবরণী পর্দার সংলগ্ন হয়ে বা খুব কাছাকাছি থেকে অবস্থান করে। মাইটোকন্ড্রিয়ার এই বহি আবরণী এবং যে কোষীয় অঙ্গাণুর খুব কাছে মাইটোকন্ড্রিয়াটি অবস্থান করছে তার আবরণী, এই দুটি পর্দাকে একসাথে আমরা মাইটোকন্ড্রিয়া অ্যাসোসিয়েটেড মেমব্রেন বা MAM বলি, আর বহিঃপর্দাবিহীন মাইটোকন্ড্রিয়াকে আমরা মাইটোপ্লাস্ট বলি। যাই হোক, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় বহিঃপর্দার তুলনায় অনেক বেশি পরিমাণে প্রোটিন থাকে, প্রায় 75 থেকে 80%। অন্তঃপর্দার ফসফোলিপিড দ্বিস্তরে এত বেশি প্রোটিনের উপস্থিতির জন্য মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাটি খসখসে অমসৃণ ধরনের হয়। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় উপস্থিত এই প্রোটিনগুলি কোষের তথা জীবদেহের অনেক গুরুত্বপূর্ণ কাজের সঙ্গে যুক্ত, যেমন ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, অক্সিডেটিভ ফসফোরাইলেশন ইত্যাদি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজগুলি যেন আরও বেশি জায়গা জুড়ে সম্পন্ন হতে পারে, সেই জন্য মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দাটি বহিঃপর্দার তুলনায় আকার ও আয়তনে প্রায় 5 গুণ বড় হয়। অনেক বড় আকারের এই অন্তঃপর্দা অসংখ্য ভাঁজ তৈরি করে কুঁচকে কুঁকড়ে গিয়ে ছোট আকারের বহিঃপর্দার ভেতরে অবস্থান করে। ফলে অন্তঃপর্দার অনেক অংশ মাইটোকন্ড্রিয়ার ভেতরে আঙ্গুলের মতো ভাঁজ তৈরি করে প্রসারিত হয়ে অবস্থান করে। আঙ্গুলের মতো প্রসারিত হয়ে অবস্থান করা অন্তঃপর্দার এই ভাঁজগুলিকে আমরা এক বচনে ক্রিস্টা বলে থাকি এবং বহু বচনে এদের আমরা ক্রিস্টি বলে থাকি। যাই হোক, পোরিন নামে চ্যানেলের উপস্থিতির জন্য বহিঃপর্দার ভেদ্যতা অনেক বেশি হলেও মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা কিন্তু প্রায় অভেদ্য ধরনের হয়। শুধুমাত্র অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড এবং জল ছাড়া অন্য কোনো পদার্থের অণুর পক্ষে এই পর্দাকে সরাসরি ভেদ করা সম্ভব হয় না।
কিন্তু প্রয়োজনীয় বিভিন্ন পদার্থের অণু বা আয়ন যাতে এই পর্দা ভেদ করতে পারে বা অতিক্রম করতে পারে, সেই জন্য মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় বিভিন্ন রকম ট্রান্সপোর্টার প্রোটিন ও ট্রান্সলোকেজ প্রোটিন উপস্থিত থাকে। বহিঃপর্দা ও অন্তঃপর্দা নামে এই দুই আবরণী দিয়ে আবৃত থাকায় মাইটোকন্ড্রিয়ার ভেতরে সম্পূর্ণ পৃথক দুটি প্রকোষ্ঠ তৈরি হয়। বহিঃপর্দা ও অন্তঃপর্দার মাঝে অবস্থিত প্রকোষ্ঠটিকে আমরা বহিঃপ্রকোষ্ঠ বা আউটার চেম্বার বলি। আর অন্তঃপর্দা দিয়ে সম্পূর্ণ ঘিরে থাকবার ফলে মাইটোকন্ড্রিয়ার কেন্দ্রীয় অংশে যে প্রকোষ্ঠটি গঠিত হয় তাকে ইনার চেম্বার বা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠ বলা হয়। মাইটোকন্ড্রিয়ার ভেতরে অবস্থিত এই দুটি প্রকোষ্ঠ বা চেম্বার সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির দুই ধরনের তরল দ্বারা পূর্ণ থাকে। মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠটি প্রায় জলের মতো এক ধরনের তরল দ্বারা পূর্ণ থাকে, আর মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠটি থকথকে জেলির মতো এক ধরনের তরল দ্বারা পূর্ণ থাকে, যাকে আমরা ম্যাট্রিক্স বলি। আমরা জানি যে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় পোরিন নামে অসংখ্য চ্যানেল থাকে, যে চ্যানেল পথে ছোট আকারের সমস্ত রকমের অণু বা আয়ন, এমনকি খুব ছোট আকারের প্রোটিনও খুব সহজেই বহিঃপর্দা অতিক্রম করে সাইটোপ্লাজম ও মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠের মধ্যে যাতায়াত করতে পারে। সেই জন্য চরিত্রগত দিক থেকে সাইটোপ্লাজমের সাথে বহিঃপ্রকোষ্ঠে অবস্থিত এই জলীয় তরলের খুব একটা পার্থক্য দেখা যায় না। তবে বিভিন্ন আয়নের সাথে সাথে এই জলীয় তরলে অ্যাডেনাইলেট কাইনেজ, নিউক্লিওসাইড ডাইফসফোকাইনেজ নামে কিছু উৎসেচকও থাকে। বহিঃপ্রকোষ্ঠের এই জলীয় দ্রবণ কিন্তু সব দিক থেকেই মাইটোকন্ড্রিয়ার অন্তঃপ্রকোষ্ঠে অবস্থিত ম্যাট্রিক্স থেকে আলাদা হয়। ম্যাট্রিক্সে অনেক কম পরিমাণ জল থাকে, স্বাভাবিকভাবেই ভৌত চরিত্রে ম্যাট্রিক্স থকথকে জেলির মতো হয়। আমরা পরবর্তীতে জানব যে ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমের মাধ্যমে ম্যাট্রিক্স থেকে অসংখ্য হাইড্রোজেন আয়ন বা প্রোটন পাম্পড হয়ে বহিঃপ্রকোষ্ঠের জলীয় দ্রবণে চলে আসতে থাকে। তাই বহিঃপ্রকোষ্ঠের জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়নের ঘনত্ব ম্যাট্রিক্সের তুলনায় অনেক বেশি হয়। আর হাইড্রোজেন আয়ন যেহেতু ধনাত্মক তড়িৎধর্মী বা পজিটিভলি চার্জড হয়, তাই বলা যায় যে বাইরের প্রকোষ্ঠের জলীয় দ্রবণ ম্যাট্রিক্সের তুলনায় অনেক বেশি ধনাত্মক তড়িৎধর্মী হয়। দেখা গেছে বহিঃপ্রকোষ্ঠের জলীয় দ্রবণ ও ম্যাট্রিক্সের মধ্যে -160 মিলিভোল্টের বৈদ্যুতিক বিভব পার্থক্য বর্তমান থাকে। আবার হাইড্রোজেন আয়নের পরিমাণের উপরেই যেহেতু মাধ্যমের পিএইচ মাত্রা নির্ভর করে, তাই বলা যায় যে ম্যাট্রিক্সের তুলনায় বহিঃপ্রকোষ্ঠের জলীয় দ্রবণ সামান্য হলেও বেশি আম্লিক হবে। ম্যাট্রিক্সের পিএইচ মাত্রা হলো 7.8, দেখা গেছে বহিঃপ্রকোষ্ঠের জলীয় দ্রবণের পিএইচ মাত্রা হলো 7.1। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স এই গ্লুকোজ, ফ্যাটি অ্যাসিড প্রভৃতি খাদ্য উপাদান ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ সাইকেল বা ক্রেবস চক্রের মাধ্যমে সম্পূর্ণরূপে জারিত হয় এবং তাদের ভেতরে আবদ্ধ শক্তির মুক্তি ঘটায়। ক্রেবস চক্রের জন্য প্রয়োজনীয় সমস্ত ধরনের এনজাইম এবং কোএনজাইম এবং ক্রেবস চক্রে উৎপন্ন বিভিন্ন অন্তর্বর্তী বিক্রিয়াজাত পদার্থগুলি সব সময় ম্যাট্রিক্সে উপস্থিত থাকে। এছাড়াও থাকে প্রচুর পরিমাণে অজৈব বাইভ্যালেন্ট আয়ন, যেমন ক্যালসিয়াম আয়ন, ম্যাগনেসিয়াম আয়ন ইত্যাদি। এই ম্যাট্রিক্স এই অক্সিডেটিভ ফসফোরাইলেশনের জন্য প্রয়োজনীয় এডিপি, অজৈব ফসফেট এবং এই প্রক্রিয়ায় উৎপন্ন এটিপিও থাকে। এই উপাদানগুলি ছাড়াও মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে থাকে মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ ও রাইবোজোম। মাইটোকন্ড্রিয়ার ডিএনএ কোনো রকম আবরণবিহীন, নগ্ন, খুব পেঁচানো এবং চক্রাকার ধরনের হয়। মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে একাধিক ডিএনএ তন্তু উপস্থিত থাকতে পারে, এদের আমরা mtDNA বলি। নিউক্লিয়ার ডিএনএ অর্থাৎ nDNA থেকে mtDNA বিভিন্ন বিষয়ে আলাদা হয়। যেমন দেখা গেছে mtDNA-তে নিউক্লিয়ার ডিএনএর তুলনায় অনেক বেশি পরিমাণে গুয়ানিন ও সাইটোসিন নামে নাইট্রোজেন বেস থাকে। মানুষের নিউক্লিয়ার ডিএনএতে মোটামুটি 3.3 বিলিয়ন বেস পেয়ার থাকে, যেখানে দেখা গেছে mtDNA-তে থাকা বেস পেয়ারের সংখ্যা 17,000-এরও কম। যাই হোক, mtDNA রেপ্লিকেশন প্রক্রিয়ায় নিজের প্রতিলিপি গঠন করতে পারে। আবার ম্যাট্রিক্সে উপস্থিত ডিএনএ পলিমারেজ উৎসেচকের সাহায্যে ট্রান্সক্রিপশন প্রক্রিয়ায় আরএনএও উৎপন্ন করতে পারে। mtDNA থেকে 2 রকম rRNA এবং 22 রকমের tRNA সৃষ্টি হতে পারে। mtDNA থেকে উৎপন্ন 22 রকমের tRNA-এর সাহায্যে ট্রান্সলেশন প্রক্রিয়ায় মাইটোকন্ড্রিয়া তার নিজের কাজের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ করে নিতে পারে। কিন্তু ঘটনা হলো, মাইটোকন্ড্রিয়াতে যে 1500 রকমের প্রোটিন দেখতে পাওয়া যায়, তার মধ্যে মাত্র 13 রকমের প্রোটিন mtDNA-তে থাকা সংকেত দ্বারা তৈরি হতে পারে। তাহলে মাইটোকন্ড্রিয়ায় উপস্থিত থাকা বেশিরভাগ প্রোটিন কোথায়, কিভাবে উৎপন্ন হয়? আসলে মাইটোকন্ড্রিয়ার এই প্রোটিনগুলি কোষের অন্যান্য প্রোটিনের মতোই নিউক্লিয়ার ডিএনএর সংকেত দ্বারা তৈরি হয় এবং সাইটোপ্লাজমেই সংশ্লেষিত হয়।
তাহলে বলতে হয় মাইটোকন্ড্রিয়া থাকা প্রোটিনগুলি নিউক্লিয়ার ডিএনএ দ্বারা সাইটোপ্লাজমে সংশ্লেষিত হয় এবং সাইটোপ্লাজমে প্রোটিনগুলি সংশ্লেষিত হবার পর মাইটোকন্ড্রিয়ায় স্থানান্তরিত হয়। এই প্রোটিনগুলিকে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে স্থানান্তরণের জন্য মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা এবং অন্তঃপর্দায় বিশেষ ধরনের প্রোটিন কমপ্লেক্স থাকে, যাদের আমরা ট্রান্সলোকেজ বলি। বহিঃপর্দার ট্রান্সলোকেজ প্রোটিনগুলিকে আমরা টিওএম বা ট্রান্সলোকেজ অব দ্য আউটার মেমব্রেন বলে থাকি। আর মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় উপস্থিত থাকা ট্রান্সলোকেজ প্রোটিনগুলিকে আমরা ট্রান্সলোকেজ অব দ্য ইনার মেমব্রেন বা টিআইএম বলে থাকি। সাইটোপ্লাজমে উৎপন্ন প্রোটিনগুলি তাদের সিগন্যাল টার্মিনালের সাহায্যে স্যাপেরোনিন নামে প্রোটিন এবং এটিপির শক্তির সাহায্যে মাইটোকন্ড্রিয়ার এই বহিঃপর্দা ও অন্তঃপর্দায় উপস্থিত ট্রান্সলোকেজ অর্থাৎ টিওএম ও টিআইএম নামে এই প্রোটিন কমপ্লেক্সগুলির মধ্যে দিয়ে সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে স্থানান্তরিত হয়। ছবিতে দেখুন প্রোটিনগুলির সামনে যে টুপির মতো অংশ সেগুলি হলো সিগন্যাল টার্মিনাল। এই সিগন্যাল টার্মিনালগুলি প্রথমে টিওএম প্রোটিন কমপ্লেক্সের সাহায্যে বহিঃপর্দা ভেদ করে তারপর অন্তঃপর্দা টিআইএম প্রোটিন কমপ্লেক্স দিয়ে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে প্রবেশ করে। একটি তথ্য এখানে মনে রাখতে হবে যে mtDNA-তে ইউনিভার্সাল জেনেটিক কোডের থেকে ভিন্ন ধরনের জেনেটিক কোড ব্যবহৃত হয়। এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা আজকের ভিডিওতে সম্ভব হবে না। mtDNA-র ট্রান্সক্রিপশনের ফলে যে দুই রকমের rRNA উৎপন্ন হয়েছিল সেগুলি ছিল 16S rRNA ও 12S rRNA। মাইটোকন্ড্রিয়ার এই দুই রকম rRNA এবং কিছু প্রোটিন একত্রিত হয়ে মাইটোকন্ড্রিয়ার রাইবোজোম তৈরি হয়। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব এই রাইবোজোমগুলিকে আমরা মাইটোরাইবোজোম বলে থাকি। মাইটোরাইবোজোম 55S ধরনের হয়। মাইটোরাইবোজোমের দুটি সাব ইউনিট হলো 28S এবং 39S সাব ইউনিট। যাই হোক, একটি বিষয় এই প্রসঙ্গে উল্লেখ না করলে মাইটোকন্ড্রিয়ার জেনেটিক পদার্থ বা mtDNA নিয়ে আলোচনা অসম্পূর্ণ থেকে যাবে। দেখুন, আমরা জানি যে ফার্টিলাইজেশনের ফলে উৎপন্ন জাইগোটের সমস্ত সাইটোপ্লাজমীয় উপাদানই মাতার দেহ থেকে আসা ডিম্বাণুর সাইটোপ্লাজম। সেই হিসেবে বলা যায় যে আমাদের প্রতিটি কোষে যতগুলি মাইটোকন্ড্রিয়া তথা mtDNA আছে তার সবই আমরা মায়ের তরফ থেকে পেয়ে থাকি। এই ঘটনাটিকে আমরা মাইটোকন্ড্রিয়াল ইনহেরিটেন্সও বলে থাকি। চলুন এবার আমরা দেখব মাইটোকন্ড্রিয়ার এই গঠন বা মাইটোকন্ড্রিয়ার এই দুই পর্দা বা তরলে উপস্থিত বিভিন্ন পদার্থ কিভাবে বিভিন্ন বিপাকীয় কাজে সাহায্য করে থাকে। কোষে মাইটোকন্ড্রিয়া সবচাইতে গুরুত্বপূর্ণ যে ভূমিকাটি পালন করে সেটি হলো খাদ্যকে সম্পূর্ণরূপে জারিত করা এবং খাদ্যের মধ্যে থাকা শক্তির মুক্তি ঘটিয়ে এটিপি উৎপাদন করা। আমাদের দেহে শক্তি সরবরাহকারী খাদ্য বলতে মূলত আমরা শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজকেই ধরি, যদিও ফ্যাটি অ্যাসিড জারিত হয়েও কাজ করবার জন্য কিছুটা শক্তি কিন্তু আমাদের দেহে সরবরাহ হয়। প্রথমেই আমরা এই সরল শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজের জারণে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কি সেটা দেখব। আমরা জানি গ্লুকোজ কোষের সাইটোপ্লাজমে গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় আংশিকভাবে জারিত হয়ে প্রথমে পাইরুভিক অ্যাসিড উৎপন্ন করে। গ্লাইকোলাইসিস প্রক্রিয়ায় উৎপাদিত পাইরুভিক অ্যাসিড এরপর সাইটোপ্লাজম থেকে মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় উপস্থিত পোরিন চ্যানেলের মাধ্যমে বহিঃপর্দা অতিক্রম করে বাইরের প্রকোষ্ঠের জলীয় তরলে প্রবেশ করে। বাইরের প্রকোষ্ঠের জলীয় তরল থেকে পাইরুভিক অ্যাসিড অন্তঃপর্দায় অবস্থিত পাইরুভেট ট্রান্সলোকেজ নামে এক ধরনের সিম্পোর্ট ট্রান্সপোর্টারের সাহায্যে বহিঃপ্রকোষ্ঠের তরলে উপস্থিত একটি হাইড্রোজেন আয়নের সাথে হাইড্রোজেন আয়নের ঘনত্ব নতিমাত্রার দিকে বাহিত হয়ে ম্যাট্রিক্সে পৌঁছে যায়। ম্যাট্রিক্সে থাকা বিভিন্ন উৎসেচকের সাহায্যে পাইরুভিক অ্যাসিড জারিত হয়ে প্রথমে অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করে। এরপর উৎপন্ন অ্যাসিটাইল কোয়ে ক্রেবস চক্রের মাধ্যমে শক্তি বহনকারী ইলেকট্রন অপসারণের মাধ্যমে সম্পূর্ণরূপে জারিত হয়। চক্রটিকে আমরা ট্রাইকার্বক্সিলিক অ্যাসিড সাইকেল বা টিসিএ চক্র বা সাইট্রিক অ্যাসিড চক্র বা ক্রেবস চক্র বলে থাকি। ম্যাট্রিক্সে উপস্থিত বিভিন্ন এনজাইম বা উৎসেচক যেমন অ্যাসাইল কোয়ে ডিহাইড্রোজিনেজ, পাইরুভেট ডিহাইড্রোজিনেজ, সাইট্রেট সিনথেজ, আইসোসাইটেট ডিহাইড্রোজিনেজ, আলফা কিটোগ্লুটারেট ডিহাইড্রোজিনেজ, ফিউমারেজ, ম্যালেট ডিহাইড্রোজিনেজ, ট্রান্সঅ্যামাইলেজ, প্রোটিয়েজ ইত্যাদি ক্রেবস চক্রের মাধ্যমে পাইরুভিক অ্যাসিডের সম্পূর্ণ জারণে সাহায্য করে এবং সাহায্য করে দুই রকমের কোএনজাইম NAD+ ও FAD+। যাই হোক, ক্রেবস চক্রের মাধ্যমে গ্লুকোজের জারণ সম্পন্ন হলে গ্লুকোজ থেকে নির্গত শক্তিশালী ইলেকট্রনগুলি ম্যাট্রিক্সে অবস্থিত এই দুই রকম কোএনজাইম অর্থাৎ NAD+ এবং FAD+কে বিজারিত করে ও NADH ও FADH গঠন করে।
আমরা মাত্র দেখলাম শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজের জারণে মাইটোকন্ড্রিয়ার কি ভূমিকা। শর্করা জাতীয় খাদ্য গ্লুকোজের মতোই স্নেহ পদার্থ বা লিপিড জাতীয় খাদ্যের জারণও মাইটোকন্ড্রিয়ায় সম্পন্ন হয়। গ্লুকোজের মতোই ফ্যাটি অ্যাসিডের জারণও সাইটোপ্লাজমে শুরু হয় এবং মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে সম্পন্ন হয়। প্রক্রিয়াটিকে আমরা ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন বলে থাকি। ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনের শুরুও সাইটোপ্লাজমে হয়। এক্ষেত্রে সাইটোপ্লাজম থেকে সক্রিয় ফ্যাটি অ্যাসিড মাইটোকন্ড্রিয়ার দুই আবরণী পর্দার মধ্যে কার্যকরী কার্নিটিন ক্যারিয়ার প্রোটিনের মাধ্যমে বাহিত হয়ে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে পৌঁছে যায় এবং ম্যাট্রিক্সে উপস্থিত বিভিন্ন উৎসেচকগুলির সাহায্যে জারিত হয়ে গ্লুকোজের জারণের মতোই প্রথমেই অ্যাসিটাইল কোয়ে উৎপন্ন করে। ফ্যাটি অ্যাসিড থেকে উৎপন্ন অ্যাসিটাইল কোয়েগুলি ঠিক আগের মতোই অর্থাৎ গ্লুকোজের জারণের মতোই ক্রেবস চক্রের মাধ্যমে শক্তি বহনকারী ইলেকট্রন অপসারণের মাধ্যমে সম্পূর্ণরূপে জারিত হয়। ফ্যাটি অ্যাসিডের জারণে নির্গত হওয়া ইলেকট্রনগুলি একইভাবে আগের মতোই এনএডি প্লাস ও এফএডি প্লাসকে বিজারিত করে বিজারিত এনএডিএইচ ও এফএডিএইচ উৎপন্ন করে। তো আমরা দেখলাম কিভাবে মাইটোকন্ড্রিয়ার আবরণী পর্দার বিভিন্ন ট্রান্সপোর্টার প্রোটিন এবং মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অবস্থিত বিভিন্ন এনজাইম ও কোএনজাইম গ্লুকোজ ও ফ্যাটি অ্যাসিডকে ইলেকট্রন অপসারণের মাধ্যমে সম্পূর্ণরূপে জারিত করে এবং সব শেষে সেই শক্তিশালী ইলেকট্রন গ্রহণ করে কিভাবে বিজারিত এনএডিএইচ ও এফএডিএইচ উৎপন্ন হয়। এবার মাইটোকন্ড্রিয়ার দ্বিতীয় গুরুত্বপূর্ণ কাজ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বা ইটিএস, যা মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় সম্পন্ন হয়। আমরা আগে জেনেছি যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। সেই প্রোটিনগুলির বেশিরভাগ একত্রিত হয়ে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় 4 ধরনের প্রোটিন কমপ্লেক্স তৈরি করে। এই প্রোটিন কমপ্লেক্সগুলির আলাদা আলাদা বেশ জটিল ধরনের নাম আছে, তবে আমরা নিজেদের সুবিধার জন্য এদের প্রোটিন কমপ্লেক্স 1, প্রোটিন কমপ্লেক্স 2, প্রোটিন কমপ্লেক্স 3 ও প্রোটিন কমপ্লেক্স 4 বলে চিহ্নিত করে থাকি। এই প্রোটিন কমপ্লেক্সগুলি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে শর্করা ও ফ্যাটি অ্যাসিডের জারণে নির্গত হওয়া ইলেকট্রনগুলিকে বহন করে। যাই হোক, কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে ক্রেবস চক্রের মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে গ্লুকোজ বা ফ্যাটি অ্যাসিড সম্পূর্ণরূপে জারিত হয় এবং গ্লুকোজ বা ফ্যাটি অ্যাসিডের জারণে নির্গত ইলেকট্রন গ্রহণ করে কিভাবে এনএডিএইচ ও এফএডিএইচ তৈরি হয়েছিল। এবার এনএডিএইচ ও এফএডিএইচে অবস্থিত সেই ইলেকট্রনগুলি এরপর মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার এই 4টি প্রোটিন কমপ্লেক্স দ্বারা বাহিত হবে। ইটিএসের মাধ্যমে বাহিত হবার সময় প্রথম 3টি প্রোটিন কমপ্লেক্সে ইলেকট্রনগুলি খাদ্যের থেকে যে শক্তি বহন করে নিয়ে এসেছিল সেই শক্তির মুক্তি ঘটায় এবং সব শেষে শক্তি নিঃশেষিত হবার পর প্রোটিন কমপ্লেক্স 4 দ্বারা পুনরায় ইলেকট্রনটি ম্যাট্রিক্সে ফিরে আসে। ম্যাট্রিক্সে ফিরে এসে ইলেকট্রনটি আমাদের শ্বাসক্রিয়ায় গৃহীত অক্সিজেন দ্বারা গৃহীত হয় এবং সবশেষে জল উৎপন্ন করে। ইটিএসে খাদ্যের জারণে নির্গত হওয়া ইলেকট্রন বহনে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার 4টি প্রোটিন কমপ্লেক্স ছাড়াও ইউবিকুইনন ও সাইটোক্রোম নামেও 2টি কোএনজাইম অংশগ্রহণ করে। ইটিএসে অংশগ্রহণকারী মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার এই কোএনজাইম সাইটোক্রোম সির ভূমিকা আমরা অ্যাপোপ্টোসিস বা কোষের পরিকল্পিত মৃত্যু প্রক্রিয়াতেও লক্ষ্য করব। যাই হোক, জেনে রাখা ভালো যে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার এই 4টি প্রোটিন কমপ্লেক্সের মধ্যে শেষেরটি ছাড়া প্রথম 3টি প্রোটিন কমপ্লেক্সই আসলে এক ধরনের প্রোটন পাম্প। কারণ খাদ্যের জারণে উৎপন্ন ইলেকট্রনগুলি যখন কমপ্লেক্স 1 থেকে কমপ্লেক্স 4 পর্যন্ত পর্যায়ক্রমে বাহিত হয়, তখন বাহিত ইলেকট্রনগুলির মধ্যে থাকা খাদ্যের শক্তি কমপ্লেক্স 1, 2 ও 3তে মুক্তি লাভ করে, যে শক্তির সাহায্যে মাইটোকন্ড্রিয়ার ভেতরের প্রকোষ্ঠের ম্যাট্রিক্স থেকে প্রোটন অর্থাৎ হাইড্রোজেন আয়ন এই 3টি প্রোটিন কমপ্লেক্সের ভেতর দিয়ে পাম্পড হয়ে বাইরের প্রকোষ্ঠের জলীয় দ্রবণে প্রবেশ করে। ফলে ধীরে ধীরে মাইটোকন্ড্রিয়ার বাইরের প্রকোষ্ঠের জলীয় দ্রবণে প্রোটনের ঘনত্ব বাড়তে থাকে এবং বহিঃপ্রকোষ্ঠের জলীয় দ্রবণ অন্তঃপ্রকোষ্ঠের ম্যাট্রিক্সের মধ্যে প্রোটনের অর্থাৎ হাইড্রোজেন আয়নের ঘনত্বজনিত বিভব পার্থক্য সৃষ্টি হয়। তো আমরা দেখলাম কিভাবে খাদ্যের থেকে নির্গত হওয়া শক্তি বহনকারী ইলেকট্রনগুলি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত 4টি প্রোটিন কমপ্লেক্স দ্বারা বাহিত হয়ে সবশেষে অক্সিজেন দ্বারা গৃহীত হয়ে জল উৎপন্ন করে এবং প্রোটিন কমপ্লেক্সগুলির মাধ্যমে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থেকে প্রোটনগুলি পাম্পড হয়ে বহিঃপ্রকোষ্ঠের জলীয় দ্রবণে পৌঁছে যায় এবং প্রকোষ্ঠ দুটির মধ্যে প্রোটনের অর্থাৎ হাইড্রোজেন আয়নের বিভব পার্থক্য সৃষ্টি করে। এবার আমরা দেখব এটিপি উৎপাদনে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কী। মাইটোকন্ড্রিয়ায় এটিপি উৎপাদনের এই প্রক্রিয়াটিকে আমরা অক্সিডেটিভ ফসফোরাইলেশন বলি। আমরা জানি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা প্রায় অভেদ্য,
তাই ইটিএস এর মাধ্যমে যে প্রোটিনগুলি ম্যাট্রিক্স থেকে পাম্পড হয়ে বহিঃপ্রকোষ্ঠের জলীয় দ্রবণে এসে পৌঁছেছিল সেগুলি কিন্তু কোনোভাবেই অন্তঃপর্দা ভেদ করে আবার ম্যাট্রিক্সে ফিরে যেতে পারবে না। শুধুমাত্র মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় এক ধরনের প্রোটিন নির্মিত দানা থাকে যাদের আমরা F1 দানা বলি। একমাত্র এই দানাগুলির সাহায্যেই মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থেকে বহিঃপ্রকোষ্ঠের জলীয় দ্রবণে চলে আসা প্রোটনগুলি অন্তঃপর্দা অতিক্রম করে আবার মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে ফিরে যেতে পারে। দরজায় লাগানো গোল হাতলের মতো দেখতে এই দানাগুলিকে F1 দানা বলা হলেও এর অন্যান্য কিছু নামও আছে, যেমন F0, F1 এটিপি সিনথেজ বা অক্সিজম বা এলিমেন্টারি পার্টিকেল বা ফার্নান্ডেজ মোরানের একক। আগে আমরা উল্লেখ করেছিলাম মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা ভাঁজ হয়ে যে ক্রিস্টি তৈরি করে, মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দার সেই ক্রিস্টির ভেতরের দিকে অর্থাৎ ম্যাট্রিক্সের দিকে মুখ করে এই F1 পার্টিকেলগুলি অবস্থান করে। প্রতিটি দানা আসলে পর্দায় গেঁথে থাকা পাদদেশ F0 অংশ এবং সেই F0 অংশের সঙ্গে বৃন্তের সাহায্যে যুক্ত থাকা মস্তক F1 অংশ নিয়ে গঠিত হয়। দানার এই F1 মস্তক অংশই আসলে এটিপি সংশ্লেষে সাহায্যকারী উৎসেচক এটিপি সিনথেজ। যাই হোক, মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠ থেকে একটি একটি করে প্রোটন F1 দানাগুলির পাদদেশ F0 অংশ দিয়ে অন্তঃপর্দা ভেদ করে পুনরায় ম্যাট্রিক্সে ফিরে এলে পাদদেশটি মেশিনের চাকার মতো ঘুরতে থাকে। ঠিক এই সময় ম্যাট্রিক্স থেকে এডিপি ও অজৈব ফসফেট দানার F1 মস্তক অংশে প্রবেশ করে তাদের বাইন্ডিং সাইটে আবদ্ধ হয়ে অবস্থান করে। দানার ঘুরতে থাকা F0 পাদদেশের সাথে যুক্ত মস্তক অংশে আটকে পড়া এটিপি, এডিপি ও অজৈব ফসফেটের উপরে চাপ সৃষ্টি হয়। এরা পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে এটিপি উৎপন্ন করে। উৎপন্ন হওয়া এটিপির মধ্যে খাদ্যের শক্তি আবদ্ধ হয় এবং এই এটিপির মধ্যে সঞ্চিত শক্তির সাহায্যেই কোষের যাবতীয় কাজ সম্পন্ন হয়। দেখা গেছে এইভাবে প্রতি অণু গ্লুকোজের জারণে নির্গত ইলেকট্রন ইটিএস এর মাধ্যমে বাহিত হয়ে প্রায় 38 অণু এটিপি উৎপন্ন করে, আর প্রতি অণু ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনের ফলে 107 অণু এটিপি উৎপন্ন হয়। গ্লুকোজ ও ফ্যাটি অ্যাসিডের জারণে নির্গত শক্তির সাহায্যে উৎপন্ন হওয়া সমস্ত এটিপি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অবস্থান করে। প্রয়োজন হলে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্স থেকে এটিপিগুলি অন্তঃপর্দায় অবস্থিত এডিপি এটিপি ট্রান্সলোকেজ নামে এক ধরনের অ্যান্টিপোর্ট ট্রান্সপোর্টারের সাহায্যে ম্যাট্রিক্স থেকে বাইরের প্রকোষ্ঠের জলীয় দ্রবণে চলে আসে, আর বাইরের প্রকোষ্ঠে অবস্থিত এডিপি ওই অ্যান্টিপোর্ট ট্রান্সলোকেজের সাহায্যে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে প্রবেশ করে। আমরা আগে বলেছিলাম যে মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠের জলীয় দ্রবণে অ্যাডেনাইলেট কাইনেজ নামে এক ধরনের উৎসেচক থাকে। কোষের বিপাকীয় সক্রিয়তার উপর নির্ভর করে অর্থাৎ শক্তির প্রয়োজনের উপর নির্ভর করে এই উৎসেচকগুলি এটিপিকে পুনরায় এডিপিতে পরিণত করে নিতে পারে। বহিঃপ্রকোষ্ঠের জলীয় দ্রবণে থাকা আরেকটি উৎসেচকের কথা আমরা কিছুক্ষণ আগে বলেছিলাম। উৎসেচকটি হলো নিউক্লিওসাইড ডাইফসফোকাইনেজ। এরা নিউক্লিওটাইড বিপাকে অংশগ্রহণ করে। এবার আমরা দেখব লিপিডের বিপাক বা স্নেহ পদার্থের বিপাকে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা। আমরা এতক্ষণ দেখলাম যে ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশনে অর্থাৎ লিপিডের অপচিতি বিপাকে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কি, কিন্তু লিপিডের উপচিতি বিপাক অর্থাৎ ফ্যাটি অ্যাসিড সংশ্লেষে বা লাইপোজেনেসিস প্রক্রিয়ায় মাইটোকন্ড্রিয়ার কি কোনো ভূমিকা আছে? আমাদের দেহের বেশিরভাগ লিপিড বা ফ্যাটি অ্যাসিড সংশ্লেষিত হয় আমাদের অ্যাডিপোসাইট বা হেপাটোসাইট কোষগুলির সাইটোপ্লাজমে অবস্থিত এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে। অথচ দেখুন, নতুন ফ্যাটি অ্যাসিড সংশ্লেষণের জন্য কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয় অ্যাসিটাইল কোয়ে। যে অ্যাসিটাইল কোয়েগুলি মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে গ্লুকোজের বা ফ্যাটি অ্যাসিডের জারণের সময় উৎপন্ন হয়। কিন্তু মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে অবস্থিত অ্যাসিটাইল কোয়ে সরাসরি মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দা অতিক্রম করে সাইটোপ্লাজমে পৌঁছে গিয়ে ফ্যাটি অ্যাসিড সংশ্লেষে অংশ নিতে পারে না। সেজন্য অ্যাসিটাইল কোয়ে ম্যাট্রিক্সে উপস্থিত যৌগ অক্সালো অ্যাসিটিক অ্যাসিডের সঙ্গে প্রথমে বিক্রিয়া করে সাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। উৎপন্ন সাইট্রিক অ্যাসিড বা সাইট্রেট মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় অবস্থিত ট্রাইকার্বক্সিলেজ অ্যানায়ন ট্রান্সলোকেজের মাধ্যমে বাহিত হয়ে সাইটোপ্লাজমে পৌঁছে যায়। সাইটোপ্লাজমে পৌঁছে সাইট্রিক অ্যাসিড পুনরায় অ্যাসিটাইল কোয়ে ও অক্সালো অ্যাসিটিক অ্যাসিডে বিভাজিত হয়ে যায় এবং সাইটোপ্লাজমে পৌঁছে যাওয়া অ্যাসিটাইল কোয়ে এর পর লাইপোজেনেসিস প্রক্রিয়ায় অর্থাৎ ফ্যাটি অ্যাসিড সংশ্লেষে অংশগ্রহণ করে। তবে মনে রাখতে হবে, সব ধরনের লিপিড কিন্তু এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপন্ন হয় না। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় থাকা কিছু উৎসেচকের সাহায্যে
কার্ডিওলিপিন, ফসফাটিডাইল ইথানোলামাইন প্রভৃতি দু একটি লিপিড সরাসরি মাইটোকন্ড্রিয়ার মধ্যেও সংশ্লেষিত হয়। এবার দেখব কোষের সাইটোপ্লাজমে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণে মাইটোকন্ড্রিয়ার ভূমিকা। আমরা জানি কোষের বিভিন্ন শারীরবৃত্তীয় কার্যকলাপ নিয়ন্ত্রণে ক্যালসিয়াম আয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষত কোষের বাইরে থেকে আসা কোনো সংকেত অনুযায়ী যেন কোষের ভেতরে প্রতিক্রিয়া বা কাজ হতে পারে, সেজন্য ক্রিয়াশীল সিগন্যাল ট্রান্সডাকশন পাথওয়েতে, অথবা ধরুন সেকেন্ড মেসেঞ্জার রূপে, অথবা নিউরন থেকে নিউরোট্রান্সমিটার নিঃসরণে, কিংবা পেশি কোষের সংকোচন ইত্যাদি বিভিন্ন রকমের কাজে ক্যালসিয়াম আয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর কোষের সাইটোপ্লাজমে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণে মাইটোকন্ড্রিয়াও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মাইটোকন্ড্রিয়া এক্ষেত্রে ক্যালসিয়াম আয়নের সঞ্চয়কারী থলি হিসেবে কাজ করে। যেমন ধরুন, সাইটোপ্লাজমে ক্যালসিয়াম আয়নের নির্দিষ্ট ঘনত্ব বজায় রাখতে প্রয়োজনের অতিরিক্ত ক্যালসিয়াম আয়ন মাইটোকন্ড্রিয়াতে সঞ্চিত হয়, আবার প্রয়োজন হলে মাইটোকন্ড্রিয়া থেকে ক্যালসিয়াম আয়ন বাইরে বেরিয়ে এসে সাইটোপ্লাজমে ক্যালসিয়ামের নির্দিষ্ট ঘনত্ব বজায় রাখে। চলুন এবার আমরা দেখি কিভাবে ক্যালসিয়াম আয়ন মাইটোকন্ড্রিয়ার এই আবরণী পর্দা দুটি পারাপার করে কোষের সাইটোপ্লাজমে ক্যালসিয়াম আয়নের ঘনত্ব নিয়ন্ত্রণে সাহায্য করে। মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দায় উপস্থিত পোরিন চ্যানেলের মাধ্যমে ক্যালসিয়াম আয়ন সরাসরি মাইটোকন্ড্রিয়ার বহিঃপর্দা অতিক্রম করতে পারলেও অন্তঃপর্দা ভেদ করে মাইটোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে পৌঁছানোর জন্য ক্যালসিয়াম আয়নকে অন্তঃপর্দায় উপস্থিত বিভিন্ন ট্রান্সপোর্টার প্রোটিনের সাহায্য নিতে হয়। মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় উপস্থিত মাইটোকন্ড্রিয়াল ক্যালসিয়াম আয়ন ইউনিপোর্টার প্রোটিনের সাহায্যে ক্যালসিয়াম আয়ন ব্যাপন প্রক্রিয়ায় ম্যাট্রিক্সে পৌঁছে যেতে পারলেও প্রয়োজনে একই ইউনিপোর্ট চ্যানেল পথে বাইরে বেরিয়ে আসতে পারে না। ক্যালসিয়াম আয়নকে ম্যাট্রিক্স থেকে পুনরায় সাইটোপ্লাজমে ফিরে আসবার জন্য মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় উপস্থিত সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জার প্রোটিন নামে এক ধরনের অ্যান্টিপোর্ট চ্যানেলের সাহায্য নিতে হয়। ম্যাট্রিক্স থেকে ক্যালসিয়াম আয়নের সোডিয়াম ক্যালসিয়াম এক্সচেঞ্জারের সাহায্যে সাইটোপ্লাজমে ফিরে আসবার প্রক্রিয়াটি কিন্তু গৌণ সক্রিয় পরিবহন। হয়তো মনে আছে ভিডিও শুরুতে আমরা মাইটোকন্ড্রিয়া অ্যাসোসিয়েটেড মেমব্রেন বা MAM এর কথা বলেছিলাম, অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার বাইরের আবরণী পর্দা ও অন্য কোষীয় অঙ্গাণুর আবরণী পর্দা দুটি পাশাপাশি খুব নিকটে অবস্থান করে সৃষ্টি করা গঠন। তো এই MAM যখন এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পর্দা সংলগ্ন হয়ে গঠিত হয়, তখন সেই MAM সংযোগের সাহায্যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামে উৎপাদিত অথচ মাইটোকন্ড্রিয়ার জন্য প্রয়োজনীয় বিভিন্ন ধরনের লিপিড মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে। আমরা জানি মাইটোকন্ড্রিয়ার দুটি আবরণী পর্দা গঠন করতে প্রচুর পরিমাণে লিপিডের প্রয়োজন হয়। মাইটোকন্ড্রিয়া ও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের আবরণী পাশাপাশি অবস্থান করে তৈরি হওয়া এই MAM পথ দিয়ে লিপিডগুলি এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করে এবং সেই লিপিডগুলি ব্যবহৃত হয়েই অপত্য মাইটোকন্ড্রিয়ার আবরণী পর্দা গঠিত হয়। আবার এই MAM পথ দিয়েই মাইটোকন্ড্রিয়া ও এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মধ্যে প্রয়োজন অনুযায়ী ক্যালসিয়াম আয়নের আদান প্রদানও চলতে থাকে। এবার আমরা দেখব কোষের পরিকল্পিত মৃত্যু বা অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ায় মাইটোকন্ড্রিয়ার ভূমিকা কী। দেখুন, বিভিন্ন কারণে দেহে কিছু কোষের মৃত্যু অবশ্যম্ভাবী হয়ে পড়ে। যেমন ধরুন, ভাইরাস দ্বারা আক্রান্ত কোনো কোষ, অথবা ধরুন এমন কোষ যার DNA বা জেনেটিক পদার্থ কোনো কারণে প্রচণ্ড রকম ক্ষতিগ্রস্ত হয়েছে, অথবা অক্সিজেন বা খাদ্যের অভাবজনিত অবস্থায় মৃতপ্রায় কোষ, এমন বিভিন্ন সংকটকালীন অবস্থাগুলিতে, অথবা ধরুন মানব ভ্রূণের বিকাশ ঘটার সময়ে মাংসপিণ্ডের আকারের গঠনকে বিকশিত করে আমাদের আঙ্গুল সহ হাতের বা পায়ের আকার প্রদানের জন্য আমাদের আঙ্গুলগুলির মাঝে অবস্থিত কোষগুলির মৃত্যু অনিবার্য হয়ে পড়ে। এই সব ক্ষেত্রে কোষের পরিকল্পিত মৃত্যু ঘটানোর প্রক্রিয়াকে আমরা অ্যাপোপ্টোসিস বলে থাকি। হয় কি, পরিকল্পিতভাবে কোষের মৃত্যু ঘটাতে হবে এমন সংকেত প্রাপ্ত হলে মাইটোকন্ড্রিয়াগুলির বাইরের পর্দার ভেদ্যতা আরও বেড়ে যায়। ফলে মাইটোকন্ড্রিয়ার অন্তঃপর্দায় সাইটোক্রোম নামে যে কোএনজাইমগুলি ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে ইলেকট্রন বহনে নিয়োজিত ছিল, সেই সাইটোক্রোম কোএনজাইমটি অন্তঃপর্দা থেকে বিচ্যুত হয়ে মাইটোকন্ড্রিয়ার বহিঃপ্রকোষ্ঠের জলীয় তরল হয়ে বহিঃপর্দা দিয়ে সাইটোপ্লাজমে পৌঁছে যায়। সাইটোক্রোম সাইটোপ্লাজমে পৌঁছে গেলে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় ক্যাসপেজ নামে উৎসেচকগুলির সক্রিয়তা শুরু হয় এবং কোষটি ধীরে ধীরে পরিকল্পিত মৃত্যুর দিকে এগিয়ে চলে। কোষের অন্যান্য কিছু বিপাক কার্যও মাইটোকন্ড্রিয়ার মধ্যে সম্পন্ন হয়, যেমন অ্যালানিন, গ্লুটামিক অ্যাসিড প্রভৃতি কিছু অ্যামাইনো অ্যাসিড উৎপাদন, অথবা হিমোগ্লোবিন মায়োগ্লোবিন গঠনের জন্য দরকারি হিম সংশ্লেষণ ইত্যাদি।
এতক্ষণ পর্যন্ত আলোচনায় এটা তো পরিষ্কার হয়ে গেল যে মাইটোকন্ড্রিয়ার কাজ ও গঠন যৌথভাবে mtDNA ও নিউক্লিয়ার ডিএনএ দ্বারা নিয়ন্ত্রিত হয়। তাই mtDNA ও নিউক্লিয়ার ডিএনএর মধ্যে যে কোনো স্বতঃস্ফূর্ত মিউটেশনের ফলে মাইটোকন্ড্রিয়ার দ্বারা নিয়ন্ত্রিত বিপাক ক্রিয়াগুলিতে গোলযোগ দেখা দিতে পারে এবং এর ফলে জীবদেহে অসংখ্য রোগ লক্ষণও প্রকাশিত হতে পারে। মাইটোকন্ড্রিয়ার কাজের সাথে সরাসরি সম্পর্কিত এই বিভিন্ন রকম জানা অজানা রোগগুলিকে আমরা একসাথে মাইটোকন্ড্রিয়াল ডিজিজ বলে থাকি। মানুষের এখনো পর্যন্ত জানা কয়েকটি মাইটোকন্ড্রিয়াল ডিজিজের মধ্যে অন্যতম হলো নিউরোমাস্কুলার ডিজিজ, যেমন লেগ সিনড্রোম, মাইটোকন্ড্রিয়াল ডিপ্লিশন সিনড্রোম ইত্যাদি। এই রোগগুলি mtDNA-তে সংঘটিত কোনো না কোনো জেনেটিক মিউটেশনের ফল। বেশিরভাগ মাইটোকন্ড্রিয়াল ডিজিজের লক্ষণগুলি শিশু বয়স থেকে শুরু করে 20 বছরের মধ্যেই প্রকাশ পায় এবং লক্ষণগুলি বেশিরভাগ ক্ষেত্রেই পেশির দুর্বলতা, পেশির শিথিলতা বা আমাদের পেশির ওপর স্নায়ুর নিয়ন্ত্রণহীনতা অথবা পৌষ্টিকতন্ত্র বা শ্বাসতন্ত্র বা হৃদযন্ত্রের ক্রিয়াজনিত সমস্যা অথবা ডায়াবেটিস ইত্যাদি ধরনের হতে পারে। এবং মাইটোকন্ড্রিয়াল ডিজিজে আক্রান্ত শিশুরা খুব কম শারীরিক পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে। প্রাণঘাতী এই মাইটোকন্ড্রিয়াল ডিজিজগুলির কোনো নির্দিষ্ট চিকিৎসা ব্যবস্থা আজ অবধি বিজ্ঞানীরা আবিষ্কার করে উঠতে পারেননি। চিকিৎসা পদ্ধতি আবিষ্কৃত না হলেও বিজ্ঞানীরা লক্ষ্য করেছেন যে মাইটোকন্ড্রিয়ার বিভিন্ন কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী রাইবোফ্লাভিন, সাইটোক্রোম সি বা কোএনজাইম কিউ ইত্যাদি বাইরে থেকে গ্রহণ করলে পরে মাইটোকন্ড্রিয়াল ডিজিজে আক্রান্ত শিশুদের পেশির দ্রুত ক্লান্ত হয়ে পড়া এবং তদ্জনিত সমস্যাগুলি থেকে কিছুটা সুরাহা হয়। আমরা আশা করব খুব তাড়াতাড়ি আমাদের বিশ্বের তরুণ বিজ্ঞানীরা মাইটোকন্ড্রিয়াল ডিজিজের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য কোনো না কোনো উপায় বার করবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব চ্যানেল স্টোরিজ ইন বায়োলজিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। ধন্যবাদ।